বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দল নিয়ে যদি কথা বলি যে মানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা সবসময় বলা হচ্ছে যে শিক্ষা সফর যাতে এবারের এই সিরিজটা না হয়, এবং যদিও শিক্ষার সিরিজ, কারণ এই পাকিস্তান সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশ পুরোদমে শুরু করছেন। পাকিস্তানেও নতুন একটা শুরু হয়েছে, যদিও আমরা দেখেছি পাকিস্তান লাস্ট যে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের সাথে 4-1 ব্যবধানে হেরেছে, এবং সেই সিরিজ থেকেও প্রায় 8টা নাম তারা বাদ দিয়েছে। আবার সেখানে বাবর আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি এবার নাই, অনেক বড় নাম নাই। আবার বাংলাদেশের স্কোয়াডে দেখেন তাসকিন মুস্তাফিজ নাই ইনজুরির কারণে, সৌম্য ছিটকে গেছে, মিরাজ এসেছেন, এটা কিছুটা স্বস্তির খবর। আবার খালেদের অভিষেক হবে কি হবে না এটাও, নাহিদ রানা নিজেও নাই। সো মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, আপনার পেস ডিপার্টমেন্টকে নিয়ে আপনি সবচেয়ে বেশি গর্ব করেন এবং তাদের নিয়েই আপনি ভরসা রাখেন সবসময় যে তারা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবে, আপনাদের দিকে নিয়ে আসতে পারবে। সেখানেই বড় তিনটা নাম যে নাই বাংলাদেশের স্কোয়াডে, বাংলাদেশকে ভাবতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্যই সেটা নিয়ে ক্যাপ্টেন কোচ দুজনেই বলেছেন যে যেহেতু মুস্তাফিজ বা নাহিদ রানার মতো বড় নামের পেসার নেই, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রায়শই আলোচনা করি, ইনফ্যাক্ট আমাদের পেসাররা সেটা আমাদের করাতে বাধ্য করেন যে তারা খুব বেশি ভালো বল করছেন সম্প্রতি একেবারে তারা জেতাচ্ছেন। ঠিক আছে, আমি মানছি সেটা পরিসংখ্যানও দিচ্ছে তাদের পক্ষে, কিন্তু আপনি যদি সবশেষ সিরিজটার কথা চিন্তা করেন সেখানে আপনার ভালো পেসাররা তো খেলেছে। নাহিদ রানা তার অভিষেকটা একদম ভালো করতে পারেননি, সঙ্গে মুস্তাফিজ একটা ম্যাচ খুব ভালো করেছেন বলেই বাংলাদেশ 3-0 হয়নি। আমি যদি বলি যে প্রথম ম্যাচটা কিন্তু মুস্তাফিজই দারুণ বোলিং করে জিতিয়েছেন। তো আপনি ওই মুস্তাফিজ ছাড়া বাকি নামগুলোর কথা যদি চিন্তা করেন যে তাসকিন ইনজুরিতে ঠিক আছে, কিন্তু তানজিম সাকিবের যে মানের বোলার তিনি তো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এতগুলো ফুল টস করার কথা না, বা তিনি কেন এত মানে নিচের দিকের ব্যাটার ছিল, কিন্তু 8 থেকে যারা 9-10-এ নামে তাদের বিপক্ষে তিনি কেন শেষ ওভারে এতগুলো রান কনসিড করবেন? একটা ম্যাচে তো তিনি 45-এর বেশি রান দিয়েছেন। পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের বোলাররা একদমই ধারাবাহিক ছিল। আপনি যদি স্পিন ডিপার্টমেন্টের কথা চিন্তা করেন সেখানে শেখ মেহেদী ছিল, এই সিরিজে অবশ্য মিরাজ যুক্ত হয়েছেন, তিনি কেমন করবেন? সবশেষ বিপিএল এর কথা যদি আমরা চিন্তা করি, মিরাজ কিন্তু খুব দারুণ পারফরমেন্স করেছেন, ব্যাটে বলে পারফরমেন্স করে বিপিএল এর সেরা অলরাউন্ডার হয়েছেন। কিন্তু আবার আমাদের প্রধান নির্বাচকরা ভেবেছেন কিন্তু যে এই মিরাজ কিন্তু টি-20-র জন্য না, এজন্যই তারা সামনের প্ল্যানে তাকে রেখেছেন। এই যে লম্বা একটা সিরিজ ছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 3টা, পাকিস্তানের সঙ্গে 3টা, সেখানে কিন্তু শুরুর প্ল্যানে কিন্তু মিরাজ ছিল না, কিন্তু হুট করে মিরাজ আসা, এই প্ল্যানটা কিন্তু আপনার ঠিক না। আপনি একজন প্লেয়ারকে একবার বললেন যে ঠিক আছে সে আপনার প্ল্যানে নেই, আরেকবার তাকে হুট করে আরেকজন ইনজুরিতে নিয়ে আসা। তার কারণটা হচ্ছে মিরাজ পাকিস্তানে ছিল, তাকে ভিসা করাতে খুব বেশি অসুবিধা হবে না হয়তো, এজন্যই নিয়ে নিচ্ছেন কিনা। আর আরেকজন পারফর্মারের কথা একটু বলতে চাইবো, আপনি যদি শেখ মেহেদীর কথা চিন্তা করেন, সবশেষ উইন্ডিজে আমি যদি ভুল না করে থাকি তিনি টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছেন, একদম ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন। ইনফ্যাক্ট শেখ মেহেদী এমন একজন পারফর্মার যে পাওয়ার প্লেতে বল করে, আপনাকে হয়তো মিডল ওভারে দারুণ সার্ভিস দিবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একেবারে যাচ্ছে তাই পারফরমেন্স করেছে। ব্যাট হাতে তাকে উপরের দিকে ব্যাট করানো হচ্ছে কেন, সেই ব্যাখ্যা কেবলমাত্র হয়তো কোচ আর নির্বাচকরাই দিতে পারেন। তো এই যে ব্যর্থতা ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, সেজন্য বাংলাদেশ ভুগেছে, সেটা ব্যাটিং বা বোলিং দুই ডিপার্টমেন্টে। আর আপনি যখন একটা দল হয়ে দুই ডিপার্টমেন্টে ভুগবেন, আপনার হার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই হবে। এখন বারবার আসলে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে হারের ব্যাপারটাই চলে আসছে, যেহেতু একেবারে রিসেন্ট সিরিজটাই তাদের সেটা ছিল। আর কোচ এবং সেই সাথে ক্যাপ্টেন তারাও বারবার বলছেন যে সেই ভুলগুলো থেকে তারা শিক্ষা নিতে চান। এখন লাস্ট সিরিজটা হারার ক্ষেত্রে শিশিরকে অনেক বড় দায় দেওয়া হয়েছে, এবং এই শিশির আসল শিশির, সাকিবের শিশির না, ডিউ ফ্যাক্টর যেটা, সো ডিউকে সেই দায়টা দেওয়া হয়েছে। আর পাকিস্তান সিরিজে যাতে সেই ভুলটা আবার তারা পুনরাবৃত্তি না করে বাংলাদেশ দল, সেদিকেও তারা খেয়াল রাখছে। এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখছিলাম যে তারা প্র্যাকটিস করেছে, যে লাহোরে গিয়ে একদিন প্র্যাকটিসের আপাতত সুযোগ পেয়েছেন। যাবার পর সেখানে যদিও খালেদ ছিলেন না, খালেদ যেতে দেরি করেছেন, দলের সাথে প্র্যাকটিস করতে পারেনি। তারা আসলে বল বালতিতে পানিতে ভিজিয়ে প্র্যাকটিস করার একটা প্রয়াস তারা চালাচ্ছেন, যাতে ওই শিশিরের ইফেক্টের কারণে ভেজা বল নিয়ে বোলিং করতে এবং ফিল্ডিং করতে বোলারদের বা ফিল্ডারদের কোনো অসুবিধা না হয়। তো যদিও পাকিস্তানের লাহোরে আসলে শিশিরের ফ্যাক্ট কতটা থাকবে, অনেক বেশি গরম সেখানে, বাংলাদেশের থেকেও ইভেন বেশি গরম সেখানে, বাট তারপরও বাংলাদেশ আসলে যে কোনো ভুল চুকার করতে চায় না, কোনো ফাঁকফোকর রাখতে চায় না, সব রকম প্রস্তুতি সেরেই আসলে নামতে চায়। এখন সব রকম প্রস্তুতি সারার
পর পাকিস্তান দলটা আসলে কতটা থ্রেট দিতে পারে। আমরা দেখেছি অনেক নাম এবং সবচেয়ে বেশি যে নামটা উচ্চারিত হয়েছে এই কয়দিনে স্কোয়াড দেওয়ার পর থেকে সাহিবজাদা ফারহানের, যিনি আসলে লাস্ট কয়েক মাস ধরে অতি মানবীয় পারফরমেন্স করছেন। 162 এর একটা নট আউট আনবিটেন ইনিংস রয়েছে তার ন্যাশনাল টি-20 কাপে। তিনি সেখান থেকেই মানে শুরুটা হয়েছে যে তিনি চমৎকারভাবে মানে নিজেকে একেবারে মানে খোলসে থেকে বেরিয়ে দারুণ একটা পারফরমেন্স করে চলেছেন। পিএসএলেও আমরা দেখেছি। সো এই নামটা ভয়ের কারণ। বাকি যে নামগুলো রয়েছে মানে পাকিস্তানের প্রত্যেকটা নাম এবং পুরো দলটাই তো আসলে এমন যে আপনাকে টি-20 মেজাজের তারা ব্যাটিং করে ঘুরিয়ে দিতে পারে, আবার নিজেরও কিন্তু ঘুরিয়ে যেতে পারে। আমি দুজন কোচের প্রসঙ্গে আসতে চাই আর কি। প্রথমে পাকিস্তানের নতুন কোচ মাইক হাসান, তো তিনি দায়িত্ব পাওয়ার পর যেহেতু তার প্রথম অ্যাসাইনমেন্ট, তিনি চাইবেন যে অবশ্যই 3-0 হতে, যেহেতু ঘরের মাঠে সিরিজ। আবার তো পাকিস্তানি সাংবাদিকরা বাংলাদেশের কোচ মানে ফিল সিমন্সের কাছে জানতে চেয়েছে যে পাকিস্তান তো সম্প্রতি খুব একটা ভালো টি-20 ক্রিকেটটা খেলছে না, তা আপনার ধারণা কি? তো তিনি একদম সরাসরি বলেছেন যে অনেকে হয়তো বলছে যে পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না, কিন্তু আমি তো সেটা ভাবছি না। পাকিস্তান পাকিস্তানি, আর যখন পাকিস্তানের মাটিতে খেলবে তখন মানে তারা আরো বেশি ভয়ঙ্কর। আর সবশেষ পিএসএল এর যারা ধারাবাহিক পারফরমেন্স ছিল তারাই কিন্তু এই স্কোয়াডে রয়েছে। তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের কমতি নাই কেন? বাংলাদেশ যদি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 3-0 ব্যবধানে জিতে আসতো তাহলে হয়তো আমরা এত সমালোচনা করতাম না। কিন্তু এখন ব্যাটারদের ব্যর্থতা, বোলারদের ব্যর্থতা, ফিল্ডিংও অনেকখানি ব্যর্থতা রয়েছে। তো এত ব্যর্থতার ভিড়ে আর সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তা নাকি কমে গেছে, আশপাশ থেকে শুনতে পাচ্ছি আর কি। তো সব মিলিয়ে লিটনদের জন্য চ্যালেঞ্জের একটু কমতি নেই আর কি। চ্যালেঞ্জ অনেক বেশি এবং সবশেষ আসলে এই কথাটাই বলতে হয় যে মানে সব ভালো যার শেষ ভালো, সব ভালো তার শেষ ভালো যার। সো মানে বাংলাদেশ শেষ না শুরু আসলে দেখা যাক পাকিস্তান সিরিজ দিয়ে কেমন হয়। তবে আপাতত অন্য টপিকে আমরা শিফট করতে চাই। বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। ইভেন আমি বলতে চাই যে আসলে সিরিজটা এক্সাইটিং হোক এবং টি স্পোর্টসের পর্দায় সেই এক্সাইটিং সিরিজ দেখতে ভুলবেন না আপনারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.